ক্ষমতার অপব্যবহারের ফলে বর্তমান সময়ে ধনী দরিদ্রের মধ্যে সামাজিক বৈষম্য তুলে ধরাই আমাদের লক্ষ্য। এই কাহিনীর সাথে বাস্তব ঘটনার কোনো মিল নেই। সবাই এসছো? পড়া হয়েছে? আচ্ছা, এবার যেটা জিজ্ঞেস করবো সেটা বলবে। বাবা ইংরেজি কি? মা ইংরেজি কি? ভাই ইংরেজি কি? বাহ, খুব ভালো শিখেছো। এক একে এক, দুই একে দুই, তিন একে তিন, চার একে চার, পাঁচ একে পাঁচ, ছয় একে ছয়, ছয় দুগুণে 12, সাত দুগুণে 14, আট দুগুণে 16। A for apple. B for ball. B for ball. C for cat. C for cat. D for doll. D for doll. E for egg. কি মাস্টারমশাই, কি পাঠ দিচ্ছ? আমাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না তো? ঠিকঠাক পড়াও, ভালো করে পড়াও। দেখো নায়েব, আমি যা শিক্ষা দিচ্ছি খারাপ শিক্ষা দিচ্ছি না, আমি ভালোই শিক্ষা দিই, এইটুকু মনে রেখে দিও। ঠিক আছে, এইটাই আমি চাই, এইটাই শিক্ষা আমি চেয়েছিলাম। ঠিক আছে, আমি চললাম। A for apple. A for apple. B for ball. B for ball. C for cat. C for cat. D for doll. D for doll. E for egg. E for egg. আরে হিমাংশু যে, আরে রঞ্জিত, আয় 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 আয়। হ্যাঁ, তারপর চাষাবাদের কি খবর? ঠিকঠাক হচ্ছে? চাষাবাদের অবস্থা খুবই খারাপ, গরিবই থাকবে সারা জীবন। আমরা কি আর পাবো? আমরা কিছুই পাবো না, যা কিছু সব তো বড় লোকদের জন্য। তা যা বলেছো ভাই, গ্রামের অন্যান্য কৃষকদেরও তাই একই বক্তব্য। তা নয় হলো,
আমাদের গ্রামের জলের ঘটনাটা কি শুনেছো? হ্যাঁ শুনেছি, আমাদের যে পুকুরের জল সেটাও তো পচে গেছে। পচে তো গেছেই, কিন্তু ওই জল খেয়ে সমস্ত গ্রামের মানুষের কলেরা হয়ে গেছে। কি করা যায় বলো দেখি? কি আর করবি, তুই তো গ্রামের মাস্টার, একবার গিয়ে জমিদার বাবুর সঙ্গে কথা বল। ঠিক আছে, দেখছি কি করা যায়। ঠিক আছে, এবার তাহলে আমি উঠি, দেখছি জমিদারের সঙ্গে কথা বলে কি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, যা গিয়ে দেখ একবার, কথাটা কি হয় আমাকে বলবি, কথাবার্তা কি হয়। ঠিক আছে। রঞ্জিত যে ঠিক সময় এসেছো। এই তোমার এই পাওনা ভান্ডার হিসেবগুলো একটু ঝালিয়ে দেখছিলাম, সেগুলোই মেটাতে এসেছো বুঝি? আগে না, আমি দুটো আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। আবার আরজি? তুমি তো নানান ব্যাপারে সবসময় হাত পেতে দাঁড়াচ্ছ, আজকে আবার কি জন্য এসেছো? আমার প্রথম আর্জি হলো, আপনার নিয়ম মতো ফসল বিক্রি করার যে আপনার পদ্ধতি, সেটা চাষিরা মোটেই মানতে বাধ্য নয়। তারপর? প্রথমটা তো গেল, দ্বিতীয়টা হচ্ছে, আপনি তো জানেন কুয়োর জল আর্সেনিকের জন্য খাওয়ার অযোগ্য হয়ে গেছে। এই অবস্থায় গ্রামবাসীদের ভরসা ছিল গ্রামের একমাত্র এই একটাই পুকুর, কিন্তু সেই জলও পচে গেছে। এখন দেখা যাচ্ছে সেই জল খেয়ে গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়েছে। তোমার দুটো আর্জিরই একটাই উত্তর, যে এ বিষয়ে আমি তোমাদের কোনো রকম সাহায্য করতে পারবো না। দেখুন, আপনার সহানুভূতি গ্রামবাসীদের একমাত্র বাঁচার উপায়। কিসের সহানুভূতি? তোমার এই আর্জির জন্য আমাদের বংশের পরম্পরা বিসর্জন দিতে হবে নাকি? ঠিক আছে, চলে যাচ্ছি আমি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এরপরে যা হবে কোনটাই আপনাকে জানানো হবে না। কথাটা মনে রাখবে। আর হ্যাঁ, শুনলাম তো এই গায়ে নাকি নতুন কালেক্টর এসছে। ধমকাচ্ছ? না, জানিয়ে গেলাম। গ্রামের নতুন কালেক্টর এসছে? নমস্কার কালেক্টর সাহেব। আমি কেশবপুরের জমিদার রাঘবেন্দ্র সিং চৌধুরী।
আপনি এখানে নতুন এসেছেন শুনে একটু অভিনন্দন জানাতে এলাম। আপনি যেই হন বাইরে যান এবং ভেতরে আসার আগে আমার অনুমতি নিয়ে আসবেন। আপনি কিন্তু ভুল করছেন কালেক্টর সাহেব। আপনার মতো অনেক বড় বড় অফিসার আমাকে স্যালুট করেছেন। এটা কোনো অফিসারের অফিস নয়, এটা কালেক্টরের অফিস। বাইরে যান আর আমার অনুমতি নিয়ে আসবেন। রুল ইজ রুল। আসতে পারি? কামিং। এবার তো এখানে বসা যেতে পারে। দাঁড়া। এই চেয়ারে তারাই বসে যাদের আমি অফিসিয়ালি ডেকে পাঠাই, আর যারা আমার সেলাম করতে আসে তারা ওই চেয়ারে বসে। আপনার মতো অনেক কালেক্টর এলেন আবার চলেও গেলেন, তারা কিন্তু আমার সঙ্গে কোনোদিন এরকম ব্যবহার করেনি। আপনি কিন্তু আমাকে এখনো ঠিকমতো চিনতে পারেননি। আরে ছাড়ুন, আপনাকে চিনতে আমার বেশি সময় লাগেনি। আপনার ব্যাপারে আমি সমস্ত কিছু জানি। কেশবপুরের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে আপনি প্রধান দায়ী। আপনার জমি জমার সমস্ত হিসাব তো আমি নেবই, তখন ডেকে পাঠাবো। এখন আপনি যেতে পারেন, আমার কাজে ডিস্টার্ব হচ্ছে। গ্রামের এই অবস্থা কি হবে হে ভগবান! একের পর এক মানুষ অসুস্থ হচ্ছেন, মারাও যাচ্ছেন। আমাদের জীবনের কি দাম নেই? না, এভাবে আর না। কে মাস্টার, এখানে কি করছো? নিজের জাতপাত ভুলে গেলে নাকি? জাতপাত ভুলে জমিদার পুকুরে তুমি জল আনতে এসছো? দেখো, তোমরা যে এরকম করছো, জল না খেতে পেয়ে গ্রামের মানুষ তো মরে যাচ্ছে, তাদের কি ব্যবস্থা করা হবে? তাতে আমরা কি করব? তারপরে তুমি আজ এখানেই আসবে? আসতে বাধ্য হলাম। গ্রামের পুকুরের জল বিষ হয়ে গেছে। আর এবার বাচ্চা, আমাদের কথা না ভাবো, বাচ্চাদের কথা না ভাবতে হবে। আমি কোনো কিছু শুনবো না, তুমি এখান থেকে চলে যাও। জমিদার বাবু তোমায় বারণ করেছে। হ্যাঁ, যাচ্ছি। এবার আমার যেখানে যাবার আমি সেখানেই যাবো। যাও যাও, যেখানে খুশি যাও। কালেক্টর সাহেব আমায় ডেকে পাঠিয়েছে? হ্যাঁ হুজুর। ঠিক আছে,
ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। এই ব্যাপারটা তো আমি জানতাম না, আপনি বলাতে আমি জানলাম। আমি নিশ্চয়ই দেখছি একটু দেখবেন। আমি দেখছি। আসতে পারি? হ্যাঁ, আসুন, বসুন এখানে। আপনি আমায় ডেকে পাঠিয়েছেন স্যার? হুম, কেশবপুরে তো প্রচন্ড জলের কষ্ট দেখা দিয়েছে। আপনি জমিদার হয়ে এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছেন না কেন? ইনি এখানে কেন? যেটা জিজ্ঞেস করছি সেটাই বলুন। একটা কথা বলবো স্যার? আমি ওর মালিক, অন্নদাতা, জমিদার। আমার আপনার কথার মধ্যে ও এখানে কি করছে? মিস্টার চৌধুরী, প্রজা রাখতে গেলে আগে মালিক হতে শিখুন। যাই হোক, উনি কমপ্লেন করেছেন, উনি এখানেই থাকবেন। আপনি তো কেশবপুরে একমাত্র জমিদার, কিন্তু আমি দেখছি আপনার ওখানকার লোকেদের সুবিধা অসুবিধা কিছুই দেখেন। ওয়াই? আমি এর প্রয়োজন বোধ করি না। সেটি গ্রামের একমাত্র কূপ, সেটাও আর্সেনিকের দ্বারা দূষিত, প্রায় 4 বছর আগে। গ্রামের যে পুকুর আছে সেটাও দূষিত। আপনার তো উচিত হচ্ছে আপনার ব্যক্তিগত পুকুর থেকে গ্রামবাসীদের জল দেওয়া। না, এটা আমার ব্যক্তিগত সম্পত্তি। আমি চাই না ওই নিচু জাতের লোকগুলো সেটা ভোগ করুক। নিজেকে গ্রামের জমিদার বলে পরিচয় দেন, আর আজ এই কথা বলতে আপনার পাচ্ছে না? না, ঠিক আছে চৌধুরী বাবু, আপনি আমার একটা কথাও শুনলেন। যা আইনি ব্যবস্থা নেওয়া সেটা আমি নেব। আপনি এখন যেতে পারেন। আর আমিও দেখবো আপনার ক্ষমতার দম্ভ কতদিন থাকে। প্লিজ গেট আউট। চৌধুরী বাবু, এতদিন আপনার অনেক কথা শুনেছি, এবার শেষ কথাটা আমি বলে দিই। আপনার হয়তো জানা নেই, আগামী 2 দিনের মধ্যে সরকারে ঘোষিত একটি আইন আসতে চলেছে, যেটাতে আপনাদের মতন জমিদারের জমিদারি বিলুপ্ত হতে চলেছে। আশা করি এর বেশি আমার কিছু বলার প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? এবার আপনি আসতে পারেন। নিজেকে গ্রামের জমিদার বলে পরিচয় দেন, আর আজ এই কথা বলতে আপনার পাচ্ছে না? আপনাদের মতন জমিদারের জমিদারি বিলুপ্ত হতে চলেছে। প্লিজ গেট আউট। লাঠিয়ালকে বলে দে এই রঞ্জিত মাস্টারকে যেখানে পাবে সেখানে যেন পিচ মোড়া করে বেঁধে আচ্ছা করে তোলাই যায়। আর শোন, মাথায় নয়, ওর সিদ্ধারাতে এমন মার মারবি যে জীবনে যেন সিদ্ধারা তুলে দাঁড়াতে না পারে।
ইয়েস, ইন্সপেক্টর রাজেশ সিং বলছি। হ্যাঁ, আমি কেশবপুরের কালেক্টর বীরেন ভৌমিক কথা বলছি। হ্যাঁ স্যার, বলুন। ইন্সপেক্টর, আপনি নতুন এসেছেন আমি জানি, কিন্তু তার সাথে আপনার দায়িত্ব ওখানকার মানুষদের অসুবিধার ব্যাপারটা যত তাড়াতাড়ি পারবেন সামলানো। আমি এখানে সমস্ত ব্যাপারটা দেখেছি। এখানের মানুষরা না খেতে পেয়ে মারা যাবে, কিন্তু জমিদারের বিরুদ্ধে কোনো কথা বলবে না। আরে কলেরায় প্রচুর মানুষ মারা গেছে, আপনি দেখুন ব্যাপারটা। আমি বুঝতে পারছি, কিন্তু সকল গ্রামবাসীর পিছনে তো একজন করে পুলিশ দিতে পারবো না। ঠিক আছে, পারলে এমন একজনকে জোগাড় করুন যে অন্তত রুখে দাঁড়াতে পারবে গ্রামবাসীর হয়ে। ওকে ওকে স্যার, আমি দেখছি। আপনি ফোনটা রাখুন। ওকে, হারি। তুমি সেই রঞ্জিতের ছেলে অবিনাশ না? এতদিন বাদে তুমি শহর থেকে গ্রামে এলে, আর তোমার বাবা তো সবে মারা গেল। অবিনাশ, দেখ, তোর বাবা তো মারা গেল, প্রচুর ধার দেনা করে গেছে। সেই ধার দেনা তো তোকেই শোধ করতে হবে। বল, কি আর করবি? বাবার জন্য একটা খাট অন্তত জোগাড় করতে পারলে না? নয় তোরা নিজের যাত্রায় ভুলে গেলি? না গো, নয়, আমি আমার জাত ভুলিনি। আচ্ছা নাই, একটা কথা বলো দেখি, আজ যদি তোমার বাবা এরমভাবে মারা যেতেন, আর কেউ গিয়ে যদি এইভাবে সেই মৃত্যু শয্যার কাছে গিয়ে যদি বলতেন যে হিসাবপত্রগুলো একটু মিটিয়ে দাও দেখি, কেমন লাগতো বলো দেখি? হ্যাঁ, হিসাবপত্র আমি সবই মিটিয়ে দিয়ে যাব। মেটাবই বা না কেন? আমার বংশ পরম্পরায় আমার পূর্বপুরুষরা প্রত্যেকে তাদের পাওনা গণ্ডা সুন্দরভাবে মিটিয়ে দিয়ে গেছে, আমিও মিটিয়ে দিয়ে যাব। তবে হ্যাঁ, একটা কথা আমি তোমায় বলে রাখি, আমার এই পাওনা গণ্ডা মেটানোর সাথে সাথে তোমাদের সাথে গ্রামবাসীদের যে পাওনা গণ্ডার হিসাব নিকাশ সব শেষ করে দিয়ে যাব। এত বড় কথা তোদের? দেখুন দেখুন স্যার, আপনারা এগুলো বন্ধ করুন প্লিজ। দেখুন, আমি জানি এত বড় ঘটনা ঘটেছে,
তবু তার সত্ত্বেও আপনাদের বুঝিয়ে বলবো যে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। আচ্ছা স্যার, কিছু পোড়ার কোনো গন্ধ পাচ্ছেন স্যার? কিছু একটা পুড়ছে, বুঝলেন তো স্যার? কি বলুন তো? মানুষের মনুষ্যত্ব। আর যার যার যেটা পড়ে সে তার গন্ধটা পায় না। অনিমেষ বাবু, আমি আমার ডিউটি করছি, এটাই আমার কাছে প্রধান। আর আপনি চলে যান। বাবা ইংরেজি কি? Father. মা ইংরেজি কি? Mother. ভাই ইংরেজি কি? Mother. বাহ! কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমায় আপনি চিনবেন কি করে জমিদার বাবু? আমি হলাম অভাগা রঞ্জিত মাস্টারের ছেলে অবিনাশ। এই 5-6 দিন আগে আমি শহর থেকে গ্রামে এসেছি। এবার আশা করি চিনতে পারছেন। ও, তুই সেই অবিনাশ? নায়েবকে কতগুলো কথা শুনিয়েছিলি, গ্রামের নেতাগিরি করতে এসেছিস। তোর ছোটবেলার কথাটা মনে আছে তো? হ্যাঁ, অবশ্যই মনে আছে। যেদিন আপনি আমার মাকে অপমান করেছিলেন, সেদিন আমি গ্রাম ছেড়ে চলে যাওয়ার আগে একটা কথা আপনাকে বলে গেছিলাম। বলেছিলাম আমি সেদিনই গ্রামে আসব যেদিন আপনার জমিদারি প্রথার উপর কফিনের শেষ পেরেকটা পুঁততে পারব। আজকে সেই কফিনের শেষ পেরেকটাই আমি আপনার জন্য নিয়ে এসেছি। তুই কি বোঝাতে চাইছিস? তোর সাহস এলো কোথা থেকে এত? তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানি আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। একটা উঁচু জাতের নিম্ন মনোবৃত্তির একজন
ছোট মনের মানুষের সঙ্গে আমি কথা বলছি, যাকে জমিদার বলতে আমার ঘৃণা বোধ হয়। এবার বুঝতে পেরেছি তোর অবস্থাও তোর বাবার মতন হবে। আরে জমিদার বাবু, আপনি তো জানেন আমি একটা মাস্টারের ছেলে। ওইসব লাঠি দিয়ে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। এর উল্টো প্রতিঘাত আপনাকে আমি দিতে পারতাম, কিন্তু আমি আপনাকে আইনের মায়ের কাছে এমনভাবে ফেলবো, জীবনের আপনি আর লাঠি ধরার ক্ষমতায় থাকবেন না। এই নিন আপনার জমিদারি প্রথার কফিনের শেষ পেরে উপহার স্বরূপ আপনাকে দিয়ে গেলাম। কি এটা? এতে সরকারের ঘোষিত কিছু নতুন আইন করা হয়েছে। তাতে বলা হয়েছে, যেসব জমিদার তার প্রজাদের প্রতি সহানুভূতিশীল হয়নি, বা তাদের সুখ দুঃখের সাথী হয়নি, বা তাদের কোনো রকমভাবে সাহায্য করেনি, তাদের সমস্ত জমিজমা সরকার অধিগ্রহণ করে নেবে এবং সেই জমিগুলো সেই সব কৃষকদেরকে দান করা হবে যারা জমি সত্ত্ব আজ পর্যন্ত জমিদারের কাছ থেকে পায়নি। এবং এর ফলে আপনার ভাগ্যে কি করবে জানেন তো জমিদার বাবু? আপনার ভাগ্যে শুধুমাত্র 15 একর জমি বরাদ্দ করা হয়েছে। এটা আমি কালেক্টরের অফিস থেকে অর্ডারের কপিগুলোকে আপনার কাছে আমি দিয়ে গেলাম। এবার বুঝতে পেরেছেন কফিনের শেষ পেরে কি? তাহলে আমি ছোটবেলায় গ্রাম থেকে যাওয়ার আগে যে প্রতিজ্ঞাটা করে গেছিলাম, সেটা আজকে আমি পূরণ করে দিয়ে গেলাম। হাজারো রঞ্জিত মাস্টারের ছেলে অবিনাশ আপনার ভাগ্যে কি পড়বে জানেন তো জমিদার বাবু? আপনার ভাগ্যে শুধুমাত্র 15 একর জমি বরাদ্দ করা হয়েছে। আর আমিও দেখবো আপনার ক্ষমতার দম্ভ কতদিন থাকে। সব সব চলে গেল। আমি নিঃস্ব, আমি নিঃস্ব। যেটাতে আপনাদের মতন জমিদারের জমিদারি বিলুপ্ত হতে চলেছে। চল 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 চল।
এই ঘটনার পর কেশবপুরের মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন ঘটে গেল। তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে এলো, রইল না কোনো পরাধীনতার শৃঙ্খল। এরপর অবিনাশ গ্রামের মানুষদের তাদের অধিকার ফিরিয়ে দিয়ে আবার সে শহরের পথে পা বাড়াল। পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন থেমে যাব। পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন থেমে যাব। মেঘলা রাতে লুকিয়ে থেকে, মেঘলা রাতে লুকিয়ে থেকে রূপোর আলোয় জোছনা পাবো। পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন থেমে যাব। স্মৃতির বেড়া বাঁধবে যখন পাথর হয়ে আমার মন। স্মৃতির বেড়া বাঁধবে যখন পাথর হবে আমার মন। বন্ধু তোমায় বলি শোনো, বন্ধু তোমায় বলি শোনো, বুকের জ্বালা সয়ে যাব। পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন থেমে